6 দফা দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি। বিক্ষোভ মিছিল এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন। হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে প্রশাসনের মামলা। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে হট্টগোলের ঘটনায় বরিশালে তোলপাড়। স্কুলের ম্যানেজিং কমিটিতে বিএনপি নেতাকে সভাপতি করতে অনুসারীদের জবরদস্তি। আমার বোর্ডে আল্লাহ যতদিন রিজিক রাখবে ততদিন আমি এখানে থাকবো, আর যদি গভর্নমেন্ট কালকের বলে যায় খোদা হাফেজ, আমি কালকে চলে যাব। দীর্ঘদিন ধরে বেহাল টাঙ্গাইলের কালিহাতী রতনগঞ্জ সড়ক, চলাচলের সীমাহীন ভোগান্তি, সংস্কার কাজ অসম্পূর্ণ রেখে উধাও ঠিকাদার। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দাবি পূরণ না হওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। 6 দফা দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ জানান ছাত্রছাত্রীরা। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতরাতে খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এই মামলা করেন একজন নিরাপত্তা পরিদর্শক। অজ্ঞাতনামা 400-500 জনকে আসামি করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বুধবার সিন্ডিকেট সভায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কুয়েট। এজন্য ছাত্রদলকে দায়ী করে সাধারণ শিক্ষার্থীরা, তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে। ক্যাম্পাসে আমরা কোনো প্রকার রাজনীতি চাই না, না ছাত্র না শিক্ষক কর্মকর্তা কর্মচারী কোনো প্রকার রাজনীতি চাই না, এবং এটা অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের কর্মসূচিটি হচ্ছে বিক্ষোভ মিছিল এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন। কুয়েটের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি যাচ্ছি সেই ব্রিফিংয়ে। বাস্তবায়ন অঙ্গীকার নিয়ে অভিভাবকের দায়িত্ব নেবেন নিবেদক কুয়েটের সকল শিক্ষার্থীবৃন্দ। আমি রেডি। আমরা নতুন যে প্রশাসনকে চাই, সেই প্রশাসন আসতে হলে আমাদের যে দাবিগুলো আছে সেইটা মেনে নিয়েই তাকে আসতে হবে, এবং আমরা সংযুক্তি হিসাবে আমাদের যে দাবিগুলো আছে সেগুলো পুনরায় ব্যক্ত করছি। নতুন প্রশাসন যদি আসতে হয় তাহলে আমাদের এই দাবিগুলো মেনে নিয়েই তাকে আসতে হবে, এবং আমরা এখন আমাদের যে পূর্বের দাবিগুলো সেগুলো আবার আপনাদেরকে শোনাচ্ছি। গত 18/2/2025 তারিখে সাধারণ ছাত্রদের উপর ঘটিত ন্যাক্কারজনক ঘটনার মিথ্যা অপপ্রচার এড়াতে অত্র বিশ্ববিদ্যালয়ের উপস্থিত থাকা শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং এ স্পষ্টভাবে আমাদের 6 দফা আজকে জানাচ্ছি। আজ কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি কর্তৃক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের দাবিসমূহ হচ্ছে: 1. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কর্মকর্তা এবং অধীনস্থ সকলের কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভিতরে ও বাইরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না উল্লেখ করে অধ্যাদেশ জারি করতে হবে, এবং এর ব্যত্যয় ঘটলে শাস্তি হিসাবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল বিষয়টি স্পষ্টভাবে উক্ত অধ্যাদেশে উল্লেখ করতে হবে। 2. আজ কুয়েটে শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে কুয়েট প্রশাসন হতে হত্যার চেষ্টা ও নৃশংসতার মামলা করতে হবে, এবং জড়িত সকলকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করতে হবে। জড়িতদের তালিকা শিক্ষার্থীরা প্রদান করবে। এখন থেকে আগামী 28/2/2025 তারিখ পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান
কুয়েটে আন্দোলনরত ছাত্রদের ব্রিফিং শুনছিলাম আমরা। বরিশালে একটি বিদ্যালয়ের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির 1 নম্বরে নাম নেই মহানগর বিএনপি নেতার, আর এতেই ক্ষুব্ধ তার অনুসারীরা। তারা হট্টগোল করেছে শিক্ষা বোর্ডে, হুমকি দেওয়ার অভিযোগ করেছেন বোর্ড চেয়ারম্যান। এই হট্টগোল বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে। গেল সোমবার হঠাৎই চেয়ারম্যানের কক্ষে ঢুকে পড়ে 30 থেকে 40 জন যুবক। নগরীর একটি বিদ্যালয়ের প্রস্তাবিত কমিটিতে সভাপতি পদে মহানগর বিএনপির সদস্য সচিবের নাম 2 নম্বরে কেন, বোর্ড চেয়ারম্যানের কাছে সেই কৈফিয়ত চায় তারা। স্যারের কাছে আমি ছিলাম, ওনারা স্যারের ওখানে যে কোনো একটা দাবি নিয়ে গেছিল, তাই পরবর্তীতে সেখানে স্যারের সাথে ওনাদের ব্যাপক কথাবার্তাও হয়েছে এবং এক পর্যায়ে আমরা কিছু উত্তেজনামূলক প্রচারণা করছে। আব্দুল ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সভাপতি পদে 3 জনের নাম প্রস্তাব করে স্কুল কর্তৃপক্ষ। এর মধ্যে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতার স্ত্রী রোকেয়া বেগম, বিএনপি নেতা জিয়াউদ্দিন শিকদার এবং মারুফ হোসাইনের নাম রয়েছে। এর মধ্য থেকে একজনকে সভাপতি নির্ধারণ করবে বোর্ড। এর আগে যে কমিটিটা 5 আগস্টের পরে সরকার করে দিয়েছিল, সেটা তো অ্যাডহক কমিটি গঠন করতে হবে, তাই ওই কমিটিটা ভেঙে গেছে। তো স্বাভাবিক নিয়মে আমার অ্যাডহক কমিটি গঠন করতে হবে। তো অ্যাডহক কমিটি গঠন করতে যে আমি সরকারি নিয়মে বা অ্যাডহক কমিটি গঠনের যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে থেকে যাচ্ছি। 3টা নাম বোর্ডে, মানে প্রথমে আমি বিভাগীয় অফিসে পাঠিয়েছি, বিভাগীয় কমিশনার বরাবর, তিনি অ্যাপ্রুভ করে দেওয়ার পর ওই নামগুলোকে আবার বোর্ডে পাঠিয়েছি। চেয়ারম্যানের কক্ষে ঢুকে হট্টগোলের ঘটনায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে শিক্ষা বোর্ডে। তটস্থ বোর্ড চেয়ারম্যানও। কমিটি নির্ধারণ ক্ষেত্রে আমি 1 নম্বরই বেশি ফলো করা হয়। স্যার আমরা আবদার করি না, আপনার কাছে একটা আবদার, যদি 2 নম্বরকে যে শিখদের আছে এইটা আমাকে দেন। ইয়াং পোলাপন তো এখন হঠাৎ রক্ত গরম। আমার বোর্ডে আল্লাহ যতদিন রিজিক রাখবে ততদিন আমি এখানে থাকবো। আর যদি গভর্নমেন্ট কালকের বলে যায় খোদা হাফেজ, আমি কালকের চলে যাব। মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের অভিযোগ, আওয়ামীপন্থী একজনকে সভাপতি করতে চাইছে প্রশাসন। তবে শিক্ষা বোর্ডে কে বা কারা হট্টগোল করেছে তা জানা নেই বলেও দাবি তার। আমি ঢাকায়, তো আমি তো এটা বলতে পারতেছি না আসলে বিষয়টা কি কোনো ষড়যন্ত্র কিনা না, এটা আসলে আমি এখন ক্লিয়ার হতে পারতেছি না। হেডমাস্টার আমার নাম 1 নম্বরে দিয়ে প্রস্তাব পাঠাইছিল বিউ কমিশন, ওখানে বিউ কমিশন নাকি আমার নামটা নিচে দিয়ে 1 নম্বর সালাম আওয়ামী লীগের নেতা, তার ওয়াইফের, তার দেবরবাসী সবাই তো আওয়ামী লীগ। শিক্ষা বোর্ডের তথ্য বলছে 5 আগস্টের পট পরিবর্তনের পর বরিশালের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি করা হচ্ছে বিএনপি নেতাদের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সারা দেশের শহীদ মিনার। ফেনীতে ভাষা শহীদ আব্দুস সালাম জাদুঘর সহ বিভিন্ন স্থানে থাকছে নানা কর্মসূচি। এ বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী আরিফুর রহমান ফেনীতে রয়েছেন। আরিফ, কাল দিনভর কি কি কর্মসূচি থাকছে সেখানে বিস্তারিত জানাবেন আমাদের। আরিফ, আপনি অবশ্যই আমাকে শুনতে পাচ্ছেন। কাল দিনভর কি কি কর্মসূচি রয়েছে সে ব্যাপারে জানাবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি সারা দেশে নানা কর্মসূচি পালন করে থাকে। তবে ফেনীতে একটি বাড়তি গুরুত্ব রয়েছে। আপনি জানেন যে ফেনীতে রয়েছে একজন ভাষা শহীদ, তিনি হচ্ছে যে আব্দুস সালাম। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলা লক্ষণপুরে, যেটি বর্তমানে সালামনগর গ্রাম নামকরণ করা হয়েছে। এই দিনটিকে ঘিরে আগামীকালকে আমি এখন রয়েছি ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনি দেখছেন যে এটি প্রস্তুত করা হচ্ছে আগামীকালকে দিনে যে কর্মসূচি, সেই কর্মসূচি এখান থেকে মূলত শুরু হবে এবং কি সকাল 10:30 ভাষা শহীদ সালামের যে বাড়ি রয়েছে সেখানে একটি গ্রন্থাগার এবং জাদুঘর রয়েছে, সেখানে আলোচনা সভা হবে এবং কি বাদ জোহর প্রত্যেকটি সন্ধ্যা এখানে অনুষ্ঠান রয়েছে। এর বাইরে আমি এটি হচ্ছে যে রাষ্ট্রীয় যে কর্মসূচি, সেটি এর বাইরে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলীয় নানা কর্মসূচি তারা পালন করবে। আমি জেলা বিএনপি সদস্য সচিবের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন তারা হচ্ছে যে আলোচনা সভা করবে, র্যালি করবে এবং কি তারা দোয়ার আয়োজন করবে। অন্যদিকে ফেনী জেলা জামাতের আমিরের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন তারা আলোচনা সভা, দোয়া এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করবে। ধন্যবাদ আপনাকে আরিফ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের কয়েক জেলায় সমাবেশ করবে বিএনপি। কুমিল্লায় সমাবেশে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরো জানবো, কুমিল্লায় রয়েছেন আমার সহকর্মী খোকন চৌধুরী, তার কাছ থেকে বিস্তারিত সেখানকার খবর জেনে নেব। খোকন, সমাবেশ কখন নাগাদ শুরু হতে পারে এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? ইশরাত, প্রথমে বলে রাখি আজকের যে সমাবেশটি, এই সমাবেশটিকে ঘিরে কিন্তু লাকসাম মনোহরগঞ্জ এলাকায় কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ গেল প্রায় 30 বছরেরও অধিক সময় ধরে কিন্তু বিএনপির এত বড় আয়োজন কিন্তু কুমিল্লায় আর হয়নি। ফলে নেতাকর্মীদের মাঝে কিন্তু একটি নতুন করে যে উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিকাল 3টে নাগাদ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এখানে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে কিন্তু সাধারণ যারা নেতাকর্মী রয়েছেন এখন কিন্তু তারা বিভিন্ন এলাকা থেকে অলরেডি নিচ্ছেন এবং বড় বড় যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু আসলে নতুন করে একটি সম্ভাবনা দেখা দিয়েছে। উৎসব একটি নতুন উৎসবমুখর পরিবেশেই কিন্তু আজকের যে বিএনপির 31 দফা বাস্তবায়নের যে কর্মসূচির অংশ, সেটি কিন্তু আসলে পালন করার জন্য ইতিমধ্যে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। এই যে লাকসাম উপজেলার যে বিশেষ করে স্টেডিয়াম মাঠ রয়েছেন সেখানে কিন্তু। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 18 বিশিষ্ট ব্যক্তি এবং সাফজয়ী নারী ফুটবল দলকে প্রদান করা হলো 21 পদক। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হোক। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে তার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। Thank you, Honorable Chief Advisor, for your valuable and guiding speech. 21 পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। লক্ষাধিক মানুষের ভোগান্তি কমাতে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু মেয়াদ পার হবার পরও টাঙ্গাইলের কালীহাতি থেকে রতনগঞ্জ পর্যন্ত সড়কটি রয়ে গেছে আগের রূপেই। 11 কোটি টাকার প্রকল্প অসম্পূর্ণ রেখেই উধাও ঠিকাদার। সড়ক বিভাগের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেওয়া হলেও কোনো সমাধান মেলেনি। এবড়ো থেবড়ো অমসৃণ এই পথে প্রতিদিন চলাচল করে লাখো মানুষ। 9 কিলোমিটার সড়কটি 12 ইউনিয়নের মানুষের জন্য ভোগান্তির কারণ। বেহাল এই সড়কের দেখা মিলবে টাঙ্গাইলের কালীহাতি বাসস্ট্যান্ড থেকে রতনগঞ্জ সিএনজি স্ট্যান্ড পর্যন্ত। 9 কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগিতা হারিয়েছে বহু আগেই। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলাবালুতে নাকাল হতে হয় যাত্রী চালকদের। এখন রাস্তাটা মেরামত হয়ে গেছে, আমরা তো মেলা দিন ধরে ভেঙে হয়ে গেছে গা, ধুলাবালু খাইয়া জীবন শেষ। পুরা সমস্যা, রাস্তা ভাঙা চুরা, গাড়ি চালান জানা, মেলা দিন ধরে হয়ে গেছে গা, রাস্তা গাতাঘাত হয়ে গেছে গা জায়গায় জায়গায়। একটা যাত্রী তাহলে 5 মিনিট বসলে তারা ধুলাবালু চোখে লাগা যায়, আমাদের কামাই কম হয়। আমাদের যেখানে দোকানপাট, গাড়ি গুড়ি চালানো, চার টাকা পাংচার, আমাকে খানা দোকানপাটের ময়লা কারণে এখান থেকে লোক চলাচল খুব দুর্ভিক্ষ হয়ে দাঁড়াইছে। অথচ 11 কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কারে 2023 সালে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদ মনসুর কনস্ট্রাকশন জয়েন্ট ভেঞ্চার হাসান টেকনো লিমিটেড। সেই প্রকল্পের মেয়াদ ছিল 30 ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ে কাজ তো শেষ হয়নি, উল্টো 5 আগস্টের পর থেকে উধাও ঠিকাদার। এর আগে যারা ছিল ক্ষমতায় তারা তো মনে করেন যে করে নেই, আর আমাদের তো নিত্য নিয়ত দুর্ভোগ পাই দিতেছে। মনে করেন ধুলাবালিতে দোকানই করা যায় না। রাস্তাতে আসলে আমাদের ধুলাবালি লাগতে ঢুকে অনেক কষ্ট হয়, বাংলাদেশের রাস্তা অনেক জায়গা খেতে হয়। রাস্তায় বিভিন্ন সমস্যা হয়, যানজট থাকে সবসময়, রাস্তা ভালো না, রাস্তা ভালো তাহলে যানজট থাকবো না। ঠিকাদারকে কয়েক দফা তাগাদাপত্র দিয়েছে সড়ক বিভাগ, তাতেও মিলছে না সমাধান।
ওনাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, এক পর্যায়ে ফোন রিসিভ করে বললো যে আমরা কাজটা সহসাই করব। কাজটা কেন করে না, বারবার তাগাদাপত্র দেওয়া হচ্ছে এবং কাজটা যেন তারা দ্রুত করে সেই তাগাদা দেওয়া হয়েছে। পরবর্তী যদি কাজটা না করে আমাদের দরপত্রের শর্তাবলী অনুযায়ী তাদের কাজটা বাতিল করার জন্য সুপারিশ করা হবে। এই বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।